পৃষ্ঠা 3। গ্রুপ সি, সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং, ইউনিট 1, লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম। 1.1 শিখন, লার্নিং। বিষয় সংক্ষেপ। শিখনের অর্থ: শিখন হল এমন একটি প্রক্রিয়া যার দ্বারা অভিজ্ঞতা, অনুশীলন বা অধ্যয়নের মাধ্যমে মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন ঘটে। শিখনের বৈশিষ্ট্যাবলী। নাম্বার 1, শিখন একটি স্থায়ী আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। নাম্বার 2, এটি অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে ঘটে। নাম্বার 3, এটি উদ্দেশ্যমূলক এবং লক্ষ্য নির্ভর। নাম্বার 4, শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া যা মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত। নাম্বার 5, এটি ইতিবাচক বা নেতিবাচক উভয় পরিবর্তন আনতে পারে। নাম্বার 6, জন্মগত প্রবৃত্তি নয়, এটি অর্জিত অভ্যাস। নাম্বার 7, শেখার গতি ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। শিখনের বৈশিষ্ট্যাবলী পর্যবেক্ষণ করলে দেখা যায় শিখন অনেকগুলি উপাদানের দ্বারা প্রভাবিত হয়। এই সমস্ত উপাদানকে শিখন সহায়ক উপাদানও বলা হয়। পাঠ্যসূচিতে যে 6টি উপাদান নিয়ে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল: 1. পরিণমন। পরিণমন হল এক ধরনের বিকাশ যা পরিবেশ ও অবস্থার ব্যাপক তারতম্য ঘটলেও মোটামুটিভাবে নিয়মিত সংগঠিত হয়। এটি একটি সহজাত ও সর্বজনীন স্বাভাবিক প্রক্রিয়া। 2. প্রেষণা। প্রেষণা হলো একটি অর্থবোধক আচরণ। এই আচরণ অভাববোধ বা প্রয়োজনবোধের দ্বারা সৃষ্টি হয় এবং কোনো উদ্দেশ্য সাধনের জন্য লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়। প্রেষণাতে 4টি স্তর আছে। এগুলি হল: রোমান 1, অভাববোধ বা চাহিদা; রোমান 2, তাড়না; রোমান 3, সহায়ক বা যান্ত্রিক আচরণ; এবং রোমান 4, লক্ষ্য বা উদ্দেশ্য। 3. ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব। বিশিষ্ট মনোবিদ ফ্রয়েডের মতে ব্যক্তির মধ্যে সাধারণ জৈবিক শক্তি থেকে প্রেষণা সৃষ্টি হয়। এই সাধারণ জৈবিক শক্তি মানুষের মধ্যে 2টি ধারায় সক্রিয় হয়। একটি হলো সৃজনাত্মক ধারা এবং অন্যটি হলো ধ্বংসাত্মক ধারা। ফ্রয়েডের মতে সৃজনাত্মক প্রবৃত্তিটি হলো প্রাণশক্তি এবং ধ্বংসাত্মক প্রবৃত্তিটি হলো মারণ শক্তি। প্রেষণা বা আচরণের উৎস হলো প্রাণশক্তি ও মারণ শক্তির মধ্যে ভারসাম্যের অবস্থান। ব্যক্তির প্রেষণা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফ্রয়েড ব্যক্তির ব্যক্তিত্বের মূলে থাকা 3টি বিষয়ের মিথস্ক্রিয়াকে দায়ী করেছেন। এই 3টি বিষয় হল ইদম, অহম এবং অধিসত্তা। ইড, ইগো, সুপার ইগো। 4. স্মৃতি। স্মৃতি হলো এক বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া। অধীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো তাকে অবিকল স্মরণ করাকেই স্মৃতি বলে। 5. কল্পনা। কল্পনা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের মনে নতুন ভাবনা, চিত্র বা ধারণা সৃষ্টি করে। বাস্তবে যা নেই তাই মনের মধ্যে গঠন করা কল্পনার মূল বৈশিষ্ট্য। সাহিত্য, শিল্প, আবিষ্কার এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার মূলে কল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 6. মনোযোগ। মনোযোগ হলো একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে পরিবেশের মধ্যে অবস্থিত বহু উদ্দীপকের মধ্যে থেকে তার আগ্রহ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী
বিশেষ উদ্দীপকটিকে নির্বাচন করতে বাধ্য করে। মনোযোগ হল কেন্দ্রানুগ প্রক্রিয়া। বস্তু যখন কেন্দ্রীয় চেতনার স্তরে অবস্থান করে তখন বস্তু সম্পর্কে আমরা সচেতন হই। এটি বিভিন্ন বস্তুর মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করতে সহায়তা করে। মনোযোগের মধ্যে রয়েছে একটি প্রচেষ্টামূলক ক্রিয়া, অর্থাৎ কোনো কিছু জানার প্রচেষ্টাই হল মনোযোগ। 7. আগ্রহ। আগ্রহ হল একটি মানসিক সংগঠন যা ব্যক্তিকে কোনো কাজে তার পছন্দের অনুভূতি বুঝতে, তাকে সেই কাজে মনোনিবেশ করতে এবং কার্য সম্পাদন করতে প্রেরণা যোগায়। বিশেষ কোনো কাজের প্রতি ব্যক্তির যে প্রবণতা তাই হলো আগ্রহ। আগ্রহ পরিমাপযোগ্য। সাফল্যের অভিজ্ঞতা আগ্রহ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একই পরিবেশ পরিস্থিতিতে ব্যক্তিভেদে আগ্রহের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। পৃষ্ঠা 4। বর্ণনাধর্মী প্রশ্ন। 1. শিখনের সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্য লেখো। শিখনের সংজ্ঞা। বিভিন্ন মনোবিজ্ঞানী শিখনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে উল্লেখ করা হলো। মেলভিন এইচ মার্কস প্রদত্ত সংজ্ঞা। শিখন হল অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফল, ব্র্যাকেটে যাকে সাধারণত অনুশীলন বলা হয়। এইচ.পি. স্মিথ প্রদত্ত সংজ্ঞা। শিখন হল নতুন আচার আচরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরনো আচরণের দৃঢ়ীকরণ বা শিথিলকরণ। ম্যাকগিয়ক এবং ইরোডেন প্রদত্ত সংজ্ঞা। সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনই হল শিখন। কিংসলে এবং গ্যারি প্রদত্ত সংজ্ঞা। শিখন হল এক প্রকার প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় অথবা অনুশীলন বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। কার্যকরী সংজ্ঞা। অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হল শিখন। শিখনের বৈশিষ্ট্য। শিখনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল: 1. উদ্দেশ্যমুখী। প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশ্যমুখী, অর্থাৎ পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই শিক্ষার্থীরা শেখে। 2. বিকাশমান। শিখন হলো একটি ক্রম বিকাশমান প্রক্রিয়া। জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে শিখনের প্রক্রিয়া চলতে থাকে। 3. অভিযোজনমূলক। শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শেখে এবং নতুন কোনো সমস্যায় পড়লে সমাধানের পথ খুঁজে বার করে। 4. চাহিদা নির্ভর। শিখন প্রক্রিয়া চাহিদা নির্ভর, অর্থাৎ চাহিদা পূরণ শিখনকে নিয়ন্ত্রণ করে। 5. ব্যক্তি ও সমাজ নির্ভর। শিখন যেমন ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে, তেমনি সমাজের চাহিদার দ্বারাও শিখন প্রভাবিত হয়। শিখন হলো একই সঙ্গে ব্যক্তি ও সমাজ নির্ভর প্রক্রিয়া। এর নিচে দুটি লাইন দেয়া আছে, একটি হরাইজন্টাল, একটি ভার্টিক্যাল। হরাইজন্টাল লাইন উপরের দিকে যাচ্ছে শিখনের পরিমাণ, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে অনুশীলন। 6. আচরণগত পরিবর্তন। ব্যক্তি যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে পূর্বার্জিত আচরণের দ্বারা তা সমাধানের চেষ্টা করে।
তাই শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার আচরণের পরিবর্তন করে। 7. স্থায়ী পরিবর্তন। শিখনের ফলে যে পরিবর্তন হয় তা স্থায়ী প্রকৃতির। অন্যান্য অস্থায়ী বা সাময়িক পরিবর্তনের সঙ্গে শিখনজাত পরিবর্তনের এখানেই পার্থক্য। 8. সার্বিক বিকাশে সহায়ক। শিখনের ফলে ব্যক্তি যে কেবলমাত্র কয়েকটি কৌশল অর্জন করে তাই নয়, শিখনের ফলে ব্যক্তির বিভিন্ন দিকেরও বিকাশ ঘটে। 9. অনুশীলন সাপেক্ষ। পুরনো আচরণ ত্যাগ করে নতুন নতুন আচরণ আয়ত্ত করার জন্য ব্যক্তিকে বারবার অনুশীলন করতে হয়। অনুশীলন ছাড়া শিখন স্থায়ী হয় না। 10. শিখনের হার। পরীক্ষায় দেখা গেছে প্রথম দিকে শিখন খুব দ্রুত ঘটে, পরে এর হার হ্রাস পায় এবং এমন এক সময় আসে যখন অনুশীলনের ফলেও শিখনের উন্নতি হয় না। একেই শিখনের অধিকতা বলে। 11. অভিজ্ঞতার পুনর্গঠন। প্রতিটি শিখনই অভিজ্ঞতার পুনর্গঠন। প্রতিটি শিখনেই পুরনো অভিজ্ঞতা নতুন পরিস্থিতিতে পুনর্গঠিত হয়ে কার্যকরী হয়, অর্থাৎ শিখনের ফলে অভিজ্ঞতা সমূহের পুনর্গঠন হয়। 12. সক্রিয় প্রক্রিয়া। ব্যক্তি নিজে সক্রিয় না হলে শিখন সম্ভব নয়। শিখনের জন্য চাই প্রচেষ্টা। প্রচেষ্টায় অভাব দেখা দিলে যথাযথ শিখন হয় না। 13. সর্বজনীন প্রক্রিয়া। শিখন কেবলমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইতর প্রাণীদের ক্ষেত্রেও শিখন প্রক্রিয়া সংগঠিত হয়, কারণ তারাও শিখনের মাধ্যমে পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়। মন্তব্য: শিক্ষা মনস্তত্ত্বে বহু আলোচিত শিখন একটি জটিল মানসিক প্রক্রিয়া। শুধু মানুষ নয়, সমগ্র প্রাণীরই সার্থকভাবে বেঁচে থাকার প্রধান কৌশল হল শিখন। মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হল তার শিখন ক্ষমতা, যা অন্যান্য প্রাণীর থেকে অনেক বেশি। এই ক্ষমতাকে যাতে আরও সার্থকভাবে ব্যবহার করা যায় তার জন্য প্রয়োজন শিখনের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে সঠিক ধারণা। 2. শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কী? শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো। শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক। শিক্ষার ক্ষেত্রে শিখনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিখন ছাড়া শিক্ষার আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। শিখন সারা জীবন ধরে চলে। শিশুর শিখন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে শেখে। শিখন হলো একটি সঙ্গতি বিধান প্রক্রিয়া যা ব্যক্তিকে অভিজ্ঞতা সঞ্চয় করতে শেখায়। শিক্ষার অন্যতম উদ্দেশ্য শিশুকে সুনাগরিক করে তোলা, আর এই উদ্দেশ্য পূরণের অন্যতম হাতিয়ার হল শিখন। পৃষ্ঠা 5। শিখনের স্বরূপ বা প্রকৃতি। শিখন বিষয়টি ভালোভাবে বুঝতে হলে তার স্বরূপ বা প্রকৃতি জানা প্রয়োজন। নিচে শিখনের স্বরূপ সম্পর্কে আলোচনা করা হলো। 1. আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তন হল শিখনের অন্যতম বৈশিষ্ট্য। শিখন ঘটলেই আচরণে কিছু না কিছু পরিবর্তন ঘটবে। মনে রাখতে হবে, এই পরিবর্তন সর্বদা ইতিবাচক তা নয়, নেতিবাচক পরিবর্তনও হতে পারে। 2. নতুন অভিজ্ঞতা অর্জন। শিখনের ফলে নতুন অভিজ্ঞতা অর্জিত হয়। শিখন হল নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে পুরনো আচরণ ত্যাগ করে পরিবর্তিত আচরণ ধারা শেখার প্রক্রিয়া। 3. নতুনত্ব। শিখনের ফলে যে আচরণের পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করলে কিছু না কিছু নতুনত্ব দেখা যাবেই। যে শিশু পূর্বে জ্বলন্ত মোমবাতিতে হাত দিয়েছিল
অভিজ্ঞতা অর্জন বা শিখনের পরে সে আর তাতে হাত দেবে না, অর্থাৎ তার আচরণে নতুনত্ব দেখা দেবে। 4. বিশেষ গতিপথ বা প্রেষণা। শিখনের ফলে আচরণে যে পরিবর্তন ঘটে তার একটি বিশেষ গতিপথ থাকে। শিখনের পূর্বে কোনো প্রাণীর মধ্যে যে প্রেষণার সৃষ্টি হয় সেই প্রেষণা প্রাণীকে নির্দিষ্ট পথে নিয়ে গিয়ে তার মধ্যে পরিতৃপ্তি এনে দেয়। 5. উদ্দেশ্যমুখিতা। শিখন উদ্দেশ্যমুখী এবং লক্ষ্য কেন্দ্রিক। কোনো উদ্দেশ্য না থাকলে তাকে শিখন বলা যায় না। 6. অনুশীলনের প্রভাব। শিখনের উপর অনুশীলনের ইতিবাচক প্রভাব দেখা যায়। শিখনের উপর অনুশীলনের প্রভাব বিষয়ে বহু পরীক্ষা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে প্রথম দিকের অনুশীলনে শিখনের দ্রুত বৃদ্ধি ঘটে, কিন্তু তারপর বৃদ্ধির হার হ্রাস পায় এবং এমন এক সময় আসে যখন শিখনের উপর অনুশীলনের প্রভাব দেখা যায় না। একে শিখনে অধিকতা বলে। তবে প্রেষণা বৃদ্ধির ফলে বা শিখন পদ্ধতি পরিবর্তনের দ্বারা অধিকতাকে অতিক্রম করা যায়। 7. সমস্যা সমাধানের তাগিদ। শিখনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যা। সমস্যা না থাকলে প্রাণী কোনো কিছুই শিখতে চায় না। সমস্যা সমাধানের তাগিদেই সে তার বর্তমান আচরণের পরিবর্তন ঘটিয়ে নতুন আচরণ আয়ত্ত করার দিকে অগ্রসর হয়। 8. পরিণমনের গুরুত্ব। শিখন অনেক ক্ষেত্রেই পরিণমনের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ বলা যায়, শিশুর জীবের জড়তা দূর না হলে তাকে ভাষা শিক্ষা দেওয়া যায় না। অর্থাৎ পরিণমন ছাড়া শিখন ফলপ্রসূ হয় না। 9. শিখন একটি প্রক্রিয়া। শিখন একটি প্রক্রিয়া যার পরিচয় ফলের মাধ্যমে পাওয়া যায়। 10. সর্বজনীন এবং নিরবিচ্ছিন্ন প্রকৃতি। শিখন সর্বজনীন এবং নিরবিচ্ছিন্ন। প্রতিটি সজীব প্রাণী শেখে। মানুষের শিখনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, জাতি বা সংস্কৃতির সীমাবদ্ধতা নেই। 11. সঞ্চালনযোগ্য। গবেষণায় প্রমাণিত হয়েছে শিখন সঞ্চালনযোগ্য। একটি ক্ষেত্রে শিখন অন্য ক্ষেত্রে সঞ্চালিত হয়। 12. চর্চা নির্ভর। শিখন চর্চা বা অনুশীলনের উপর নির্ভরশীল। চর্চা বা অনুশীলনের অভাবে শিখনের শক্তি হ্রাস পায়। 3. শিখনের গুরুত্বপূর্ণ 3টি স্তরের নাম উল্লেখ করে প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিখনের 3টি গুরুত্বপূর্ণ স্তর এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা। শিখনের 3টি গুরুত্বপূর্ণ স্তর হল জ্ঞানার্জন, অ্যাকোয়ারিং নলেজ। 2. সংরক্ষণ বা ধারণ, রিটেনশন। 3. পুনরুদ্রেক, রিকল ও প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন। শিখনের এই গুরুত্বপূর্ণ 3টি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো। 1. জ্ঞানার্জন। শিখনের প্রথম স্তর হলো জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন। কোনো ব্যক্তি প্রথাগত বা অনিয়ন্ত্রিতভাবে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে। এই জ্ঞান বিভিন্নভাবে অর্জন করা যায়। ব্যক্তি বই পড়ে, শিক্ষক, অভিভাবক বা বন্ধুবান্ধবের কাছ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্ঞান অর্জন করতে পারে। বিভিন্ন গণমাধ্যম যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন, যাত্রা, নাটক ইত্যাদির সাহায্যেও ব্যক্তি জ্ঞান অর্জন করে। 2. সংরক্ষণ বা ধারণ। শিখন বা অভিজ্ঞতাগুলিকে মনের মধ্যে ধরে রাখাকে সংরক্ষণ বলা হয়। সংরক্ষণের সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না হলেও এর জন্য অনুকূল পরিস্থিতির উল্লেখ করা যায়। যেমন রোমান 1, যে কোনো বিষয় ভালোভাবে বুঝে নেওয়া এবং বিষয়টিকে বারবার অনুশীলন করা।
রোমান 2, বিষয়টি যত সাম্প্রতিক হবে সংরক্ষণও তত ভালো হবে। রোমান 3, বিষয়টির প্রতি আগ্রহ থাকলে সংরক্ষণ উত্তম হয়। রোমান 4, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য উত্তম সংরক্ষণের জন্য প্রয়োজন। অর্থপূর্ণ বিষয়, অনুশীলন, আগ্রহ, অতিশিখন, দেহ ও মনের সুস্থতা ইত্যাদি সংরক্ষণের সহায়ক। এছাড়াও ছন্দ সহকারে পাঠ, সংকেতের ব্যবহারের ফলেও সংরক্ষণের উন্নতি ঘটে। 3, পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা। শিখনের একটি গুরুত্বপূর্ণ স্তর হল পুনরুদ্রেক। সংরক্ষিত অভিজ্ঞতাকে যদি ঠিক সময় ঠিক জায়গায় পুনরুদ্রেক করা না যায় তাহলে শিখন সম্পূর্ণ হয় না। পূর্ব অভিজ্ঞতাকে পুনরায় মনে করাকে পুনরুদ্রেক বলে। পুনরুদ্রেক প্রধানত 2 প্রকারের, যথা রোমান 1, প্রত্যক্ষ পুনরুদ্রেক। যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার ক্ষেত্রে কেবল তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির সাহায্য গ্রহণ করা হয় তখন তাকে প্রত্যক্ষ পুনরুদ্রেক বলে। রোমান 2, পরোক্ষ পুনরুদ্রেক। যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার জন্য তার সঙ্গে পরোক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির সাহায্য নেওয়া হয় তখন তাকে পরোক্ষ পুনরুদ্রেক বলে। আধুনিক মনোবিজ্ঞানীরা পুনরুদ্রেক প্রক্রিয়াটির ক্ষেত্রে 3টি সূত্রের কথা উল্লেখ করেছেন। এগুলি হল: 1, রোমান 1, সান্নিধ্যের সূত্র। পুনরুদ্রেকের ক্ষেত্রে যখন একটি ঘটনা আরেকটি ঘটনাকে মনে করিয়ে দেয় তখন তাকে সান্নিধ্যের সূত্র হিসেবে ধরা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, রসগোল্লার কথা মনে আসলেই তার মিষ্টত্ব ও রসের কথা মনে হয়। রোমান 2, সাদৃশ্যের সূত্র। পুনরুদ্রেকের ক্ষেত্রে সাদৃশ্য বিশেষ ভূমিকা পালন করে। 2টি বিষয়ের মধ্যে বেশি মিল থাকলে একটির কথা মনে হলেই অপরটির কথা মনে আসে। যেমন রামায়ণের গল্পে লবের কথা মনে পড়লে কুশের কথাও মনে পড়বে। পৃষ্ঠা 6, রোমান 3, বৈসাদৃশ্যের সূত্র। বৈসাদৃশ্য ও পুনরুদ্রেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2টি বিষয়ের মধ্যে বৈসাদৃশ্য থাকলেও তা সহজে আমাদের মনে আসে। উদাহরণস্বরূপ বলা যায়, আলোর কথা মনে হলেই অন্ধকারের কথা মনে হয়। রোগা লোকের কথা মোটা লোককে মনে করিয়ে দেয়। প্রত্যভিজ্ঞা হলো একটি পরিচিতির বোধ যা না থাকলে শিখনকে সফল বলা যায় না। প্রত্যভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ হলো চিনে নেওয়া। পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় প্রত্যভিজ্ঞা। মনোবিজ্ঞানীদের মতে প্রত্যভিজ্ঞা হলো একটি পরিচিতির বোধ বা চেতনা যার অভাব ঘটলে শিখন ক্রিয়া সম্পূর্ণ হয় না। 4, শিক্ষা মনোবিদ গ্যাগনের জ্ঞানের মত অনুসারে শিখনের প্রকারভেদ আলোচনা করো। শিক্ষা মনোবিদ গ্যাগনের জ্ঞানের মত অনুসারে শিখনের প্রকারভেদ। আমেরিকার বিশিষ্ট শিক্ষা মনোবিদ রবার্ট এম গ্যানে 1956 সালে ব্যক্তির মানসিক প্রক্রিয়া সমূহের জটিলতার স্তর অনুযায়ী শিখনের প্রকারভেদ সম্পর্কে অভিমত প্রকাশ করেন। তিনি শিখনের 8টি প্রধান প্রকার চিহ্নিত করেন এবং সেগুলিকে একটি বিশেষ সজ্জাক্রম অনুযায়ী বিন্যস্ত করেন। জ্ঞানের মতে এই শ্রেণীবিন্যাস উচ্চ পর্যায়ের শিখন নিম্ন স্তরের শিখনের উপর প্রতিষ্ঠিত
এবং এদের উৎকর্ষের জন্য পূর্ববর্তী শিখনের জ্ঞান অপরিহার্য। এই 8 ধরনের শিখনের মধ্যে প্রথম 4টি ব্র্যাকেটে 1 থেকে 4 পর্যন্ত পর্যায় মূলত শিখনের আচরণগত দৃষ্টিভঙ্গিকে সূচিত করে। অন্যদিকে অপর 4টি ব্র্যাকেটে 5 থেকে 8 পর্যন্ত পর্যায় শিখনের প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গিকে সূচিত করে। নিচে একটি টেবিল দেওয়া আছে। 8 সবার উপরে লেখা আছে, সবার নিচে লেখা আছে 1 সংকেত শিখন, তার উপরে আছে 2 উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, তার উপরে আছে 3 শৃঙ্খলিতকরণ শিখন, তার উপরে আছে 4 বাচনিক বা ভাষাগত সংযোগ সাধনের মাধ্যমে শিখন, তার উপরে আছে 5 বিনিশ্চয় শিখন বা পার্থক্যকরণ শিখন, তার উপরে আছে 6 ধারণা শিখন, তার উপরে 7 নিয়ম শিখন, তার উপরে 8 সমস্যা সমাধানমূলক শিখন। এটির বাঁদিকে দুদিকে তীর চিহ্ন দিয়ে লেখা আছে শিখনের প্রকারভেদ, আর ডান দিকে আছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি, 5 থেকে 8 অবধি হচ্ছে প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি। এই দুটি হচ্ছে শিখনের প্রকারভেদ। নিচে জ্ঞানের 8 প্রকার শিখন সম্পর্কে আলোচনা করা হলো। 1 সংকেত শিখন। এটি সবচেয়ে সরল প্রকৃতির শিখন। এটিকে সর্বপ্রথম বর্ণনা করেন আচরণবাদী মনোবিদ প্যাভলভ। এটি প্রকৃতপক্ষে ধ্রুপদী বা প্রাচীন অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং জনিত শিখন। গৌণ বা কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের দ্বারা প্রাণীর স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টির প্রক্রিয়াকে ধ্রুপদী বা প্রাচীন অনুবর্তন বলে। বর্ণ শব্দ নামতা ইত্যাদি শিখনে প্রাচীন অনুবর্তন তথা সংকেত শিখনের প্রভাব লক্ষ্য করা যায়। ব্যক্তির মধ্যে অভ্যাস গঠনে এই শিখনের বিশেষ অবদান লক্ষ্য করা যায়। 2 উদ্দীপক প্রতিক্রিয়া শিখন। এটি প্রকৃতপক্ষে এক প্রকার উন্নত ধরনের শিখন। এটি সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন নামে পরিচিত। পরস্পর সম্পর্কিত একাধিক আচরণের মধ্য দিয়ে বাঞ্ছিত আচরণের দিকে নিয়ে যাওয়াই সক্রিয় অনুবর্তনের উদ্দেশ্য। এক্ষেত্রে প্রাণীর প্রতিক্রিয়া ঘটার পর শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করা হয়। এই অনুবর্তনে প্রেষণা ও পুরস্কারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সক্রিয় অনুবর্তনের নীতি বর্তমানে শিক্ষাক্ষেত্রে নানাভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রোমান 1 পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি এবং রোমান 2 আচরণ সংশোধন কৌশল। এছাড়াও শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষা ভীতিকে দূর করা যায়। শিক্ষার্থীর আকাঙ্ক্ষিত আচরণকে তাৎক্ষণিক শক্তিদায়ী উদ্দীপকের মাধ্যমে শক্তিশালী করা যায়। নাম্বার 3 শৃঙ্খলিতকরণ শিখন। এটি অত্যন্ত উন্নত মানের শিখন। এই প্রকার শিখনের দ্বারা অতি জটিল চিন্তন, কর্ম সমন্বয় দক্ষতা, সাইকোমোটর স্কিল অর্জিত হয়, যেমন সাইকেল চালানো বা পিয়ানো বাজানো ইত্যাদি। 4 বাচনিক বা ভাষাগত সংযোগ সাধনের মাধ্যমে শিখন। এটিও এক ধরনের শৃঙ্খলিতকরণ, যাতে বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগ সাধন করা হয়। 5 বিনিশ্চয় শিখন বা পার্থক্যকরণ শিখন। এই প্রকার শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সকল সামর্থ্য বা দক্ষতা গড়ে তোলা হয় যার দ্বারা তারা এক ধরনের একগুচ্ছ উদ্দীপকের ক্ষেত্রে যথোপযুক্ত অথচ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাতে পারে। এই ধরনের শিখন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও কঠিন। 6 ধারণা শিখন।
ধারণা হলো কোনো একটি বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান। ধারণা শিখনে কোনো বস্তু বা বিষয়ের আলোচনার সময় সেগুলির সাধারণ বৈশিষ্ট্যের দিকে শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। 7. নিয়ম শিখন। এটি প্রকৃতপক্ষে অতি উচ্চমানের প্রজ্ঞামূলক শিক্ষা পদ্ধতি। এই জাতীয় শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধারণার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পেতে সমর্থ হয়। এই জাতীয় শিক্ষণ ছাত্রছাত্রীদের সাধারণ নিয়মাবলী ও অন্যান্য বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করে। 8. সমস্যা সমাধানমূলক শিখন। সমস্যা সমাধানমূলক শিখন হল এক বিশেষ ধরনের শিখন পদ্ধতি যার দ্বারা শিক্ষার্থী প্রয়োজন মতো প্রতিক্রিয়া জানানোর বা সাড়া দেওয়ার উপযুক্ত ধরনটি আবিষ্কার করতে পারে। মনোবিদদের মতে এই ধরনের শিখন সবথেকে জটিল। জ্ঞানী সমস্যা সমাধানকে চিন্তন প্রক্রিয়ার সর্বোচ্চ স্তর হিসেবে চিহ্নিত করেছেন।